আজ 13ই নভেম্বর। সকাল থেকে বিয়ে বাড়ি আরো জমে উঠেছে। আত্মীয়দের ভিড়ে গমগম করছে পুরো বাড়ি। নানান কথা, নানান উক্তি যুক্তি সহ নতুন বর বউদের নিয়ে রীতিনীতি চলছে একের পর এক। এক এক নিয়ম পালন করতে কখনো হেসে গড়াগড়ি খাচ্ছে কেউ, বাড়ির ছেলে মেয়েরা কখনো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলছে। অযৌক্তিক রীতির বাহার দেখে বাড়ির ছেলেগুলো আগে জানিয়ে দিয়েছে তারা এইসবের ধারেও কাছেও নেই। এইসবে যেন টানাটানি না করে তাদের। কিন্তু বয়োজ্যেষ্ঠরা তা মানলে তো, সরাসরি জানিয়েছে নিয়ম না মানলে বাসর রাতে বউ পাবে না, পেলেও সকালে। এই কথা শুনে অবশ্য সায়ন আর রুবাব তর্ক করেছে, কিন্তু শুধু তাদের কথা শুনেই গেছে। এই ব্যাপারে নাকি তার কিছু বলার নেই। তার কারণ তার ভাষ্য মতে তার ভাইরা আজ তো পাগল, নয়তোবা কেউ এসব নিয়ে তর্ক করে বোকারও তর্কে জড়ায়। সেদে সেদে বোকা হওয়ার মানে হয়? ওনের কথা বাতি থাকুক, তার কথাই না হয় ধরা যাক। এই তো সে যেমন গত রাতেও দ্বিতীয় দফা বাসর সেরেছে। কেউ তা ধরতে পেরেছে? পারেনি। গত রাতে বাসর সেরে আজকের দিন পেরিয়ে আরেক রাতের অপেক্ষায় আছে। শুধু পারছে না দিনটাকে হাতে ঠেলে পার করতে। মানে বিয়ের আগে বাসর করে আবার বাসের অপেক্ষা ভাবা যায়? না ভাবারই কথা। এসব ভাবতে গেলে মাথায় ক্রিমিনাল বুদ্ধি থাকা লাগে, রোমান্টিক হওয়া লাগে, ইচ্ছা থাকা লাগে। যদিও গত রাতে তেমন কোনো প্ল্যান না থাকলেও হয়ে গেছে। এজন্য অবশ্য শীতল দায়ী। সে কেন গেল তার কাছে? সে কি ডেকেছিল? মোটেও না। গেল তো গেল, কাছে টানলে সে অনুষ্ঠানের অজুহাত দেখাচ্ছিল কেন? অজুহাত শুনেই তার মনের কৌতূহল বেড়েছিল। মন মরিয়া হয়ে জানার জন্য উঠে পড়ে লেগেছিল যে অনুষ্ঠানের আগে কিচিমিচি হলে কি হয়, কি হবে। মূলত কি হয় জানার জন্য এই রাতটাকে পরীক্ষা স্বরূপ ব্যবহার করেছে। আর ফলাফল কিন্তু এসেছে লেটার মার্কস, ফিলিংস অসাম। বিয়ে হয়েছে, বউ তার, আদরের ইচ্ছা তার, বাকি সব বানের জলে ভেসে যাক। সকালে নাস্তা সেরে গায়ে হলুদের ডালা সাজাতে বসেছে একদল যুবক যুবতী। সাজানো হচ্ছে নানান রকম ফল, মিষ্টি, জামা কাপড় থেকে শুরু করে আরও নানান প্রসাধনী নিয়ে। এগুলো নাকি যাবে অর্কের বাসায়। বড়ি শ্বশুরবাড়ি বলে কথা, কোনো কিছুর কমতি রাখেনি সায়ন শুদ্ধ। বরং এসব জিনিস তারা নিজেরা গিয়ে ঘুরে বেচে বেস্ট জিনিসগুলি কিনেছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে শরফত চৌধুরী অর্কের বাবা মা পুনরায় আলোচনা করছেন। আজ মূলত সায়ন শুদ্ধ, স্বর্ণ, শীতল, রূপক, ঐশ্বর্যর গায়ে হলুদের কথা থাকলেও হঠাৎ অর্ক শখের বিয়ে ঠিক হলো। সেই হিসেবে তাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান। স্বর্ণ ও শখ বাড়ি মেয়ে বিধায় অনুষ্ঠানটাও বাড়িতেই হবে এবং আলাদা আলাদা জোড়া মিলিয়ে একসাথে বসে তাদের গায়ে হলুদে ছোঁয়ানো হবে। 3টে কাপল জোড়া থাকলেও শখ একা হয়ে যাবে এবং ব্যাপারটা পছন্দ হচ্ছে না কারো। তাই আলোচনায় বসে ঠিক করা হয়েছে অর্কের গায়ের হলুদ চৌধুরী নিবাসেই হবে, শখের সাথে, শখের পাশে বসে। এই কথায় অর্কের বাবা মা সম্মতি দিলে বাগানে ঠিক 4টে পদ্মফুল আকৃতির হলুদের স্টেজ করা হয়েছে। পদ্মফুলের মাঝে বসবে বর বউ, ভীষণ সুন্দর করে সাজানো, যার যার স্টেজের জুটি ও নাম লেখা রয়েছে। পরপর স্টেজ পিতা সিরিয়াল অনুযায়ী একে একে গিয়ে হলুদ ছোঁয়াতে পারবে। একে তো 4টে বিয়ে একসাথে এবং একটা জিনিস ইউনিকভাবে উপস্থাপনা করা হয়েছে। এটাই সকলের নজরে পড়েছে, মুগ্ধ হচ্ছে সকলে, কেউ বা হিংসায় জ্বলে যাচ্ছে। সকাল থেকে ডালা সাজিয়ে দুপুরের পর কাজ শেষ হলো। বাকিরা দুপুরে খেয়ে অন্য কাজ করতে করতে বিকেল হলো। এদিকে নতুন 4 বধূকে সাজানোর হুলস্থুল পড়ে গেছে। কারণ আত্মীয়রা যখন থেকে শুনেছে নতুন বউরা পার্লারে যে সাজবে না, তখন থেকেই সকলে অবাক। গুজুর গুজুর ফুসুফুসু চলছে। এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, এত রাজকীয়ভাবে অনুষ্ঠান, অথচ নতুন বউরা নাকি সাজবে না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নতুন বর বউরা সাজবে না অথচ বাকিরা সেজে ঘুরে বেড়াবে। মানে যার বিয়ে তার কথা নেই, পাড়াপড়শির ঘুম নেই। সম্পর্কে ভাবি, বোন, খালা যখন এইসব নিয়ে যুক্তিতর্ক করছিল, তখন হঠাৎ একজন বলল, এই তোরা চুপ, শুদ্ধ ভাই আসছে। এই কথা শুনি সকলে নিশ্চুপ। শুদ্ধ তখন ফোনে কথা বলতে বলতে কোন দিকে না তাকে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার কথা বলার ভঙ্গি, হাঁটা, অ্যাটিটিউড লেভেল দেখে কারো মনে কিছু ঘটে গেল। সকলে চুপ, কারণ ছেলেটা বিবাহিত এবং তার বউ যদি জানে তাহলে হুলস্থুল বাঁধিয়ে ফেলবে। শুদ্ধ যা মাত্র একদল গিয়ে ধরল সীতারাকে, অনুমতি চাইল বউকে সাজানোর। কিন্তু শুধু সীতারা না,
দিন যা কড়াভাবে বারণ করলেন, কারণ ছেলে যখন চাচ্ছে না তখন এইসব হবে না। সাজ মানে ভারী মেকআপ না, সাজের ধরন থাকে। মুখ ভর্তি মেকআপ করাকেই সাজ বলে না। কড়া জবাব পেয়ে কেউ আর কিচ্ছু বলার সাহস করলো না। তবে সেখানে থাকলো না আর কেউ, না কোনো কিছুতে হাত দিল। এতে অবশ্য কাজকর্ম পড়ে রইল না, কারণ প্রতিটি কাজের জন্যই লোক নিয়োগ রয়েছে, তাই কেউ পিড়াপিড়িও করলো না। তবে এইসব নিয়ে ড্রয়িং রুমে যখন নানান কথা হচ্ছিল তখনই ঐশ্বর্য ওইখান থেকে সরে গেছে। অশ্রু সিক্ত ঝাপসা চোখে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে শুয়ে পড়েছে, নীরবে কাঁদছে। কান্নার শব্দ যেন বাইরে না যায়, তাই মুখটা চেপে ধরেছে। সে সবার কথা শুনে বুঝে ফেলেছে শীতলটা তার জন্য সাজছে না। তবে তারা এই কথাটা তাকে কেউ জানায়নি। তারা শুধু ওর জন্য বিশেষ দিনও সাজবে না, এটা মানতে পারছে না সে। খুব খারাপ লাগছে নিজের কাছে, অপরাধী মনে হচ্ছে। এই অনুষ্ঠানে যদি তারা যুক্ত না হতো তাহলে সবাই সাজতো, মজা করতো। তাছাড়া বিয়ের সাজ নিয়ে প্রতিটা মেয়েরই আলাদা স্বপ্ন থাকে, কিছু ইচ্ছে থাকে। শীতল খুব চঞ্চল, ভারী সাজ সাজে না, তবে সে সাজতে খুব পছন্দ করে। সে পিচ্ছি মেয়েটা তার জন্য নাকি সাজবে না, এটা কোনো কথা? অবশ্য সাজগোজ নিয়ে তার মধ্যে হেলদোল দেখা যায়নি। সবাই যখন সাজানো নিয়ে কথা বলছিল শীতল তখন ব্যস্ত খেতে। হয়তো সে কষ্ট পাবে বিধায় তাকে বুঝতে দিচ্ছে না কেউ। এসব নানান কথা ভাবতে ভাবতে কান্নার জোর ভালো। তার জীবনেও আজ বিশেষ দিন, বিশেষ ক্ষণ, অথচ পাশে কেউ নেই। সায়ন শুদ্ধকে জামাই আদর করার জন্য তো সাদাত চৌধুরী আছেন, অর্কের জন্য আছেন শারফাত চৌধুরী, কিন্তু তার সঙ্গে জুড়ে রুবাব এসবের কিচ্ছু পাবে না। তার ভাগ্যটাই খারাপ, নিজেরও বাবা নেই, সহধর্মিনীও এতিম। শুধু যে এতিম তাও না, মুখ পোড়া ঝলসানো চেহারা এক মেয়ে। ঐশ্বর্য কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো রুমে অন্য কেউ উপস্থিত। কৌশলে চোখ মুছে সে পিছনে ঘুরতেই দেখে শখ, স্বর্ণ আর শীতল দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। পরনে হলুদ সুতি শাড়ি, সকাল থেকে তাদের শাড়ি পরিয়ে রেখেছে সিরাত। নতুন বউ বলে কথা, বউরা নতুন শাড়ি না পরলে নাকি বিয়ে বাড়ি জমে না। মা, চাচি আর পণ্ডিত আত্মীয়দের মুখের উপর কিছু বলতে না পেরে চারজন হলুদ শাড়ি পরে ঘুরছে। তারা কেউই শাড়িতে অভ্যস্ত না দেখে সামলে হাঁটছে ধীরে সুস্থে। এই নিয়ে সায়ন আর রুবাব এক চোট খেপিয়েছে। তারা নাকি কচ্ছপ, বিয়ের ড্রেস কোড কচ্ছপের মতো হলে নাকি ভালো হতো। আজকে সকাল থেকে তিন বোন ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে থেকেছে, এক মুহূর্তের জন্য ওকে একা ছাড়ছে না। কেননা তারা বুঝতে পেরেছে ঐশ্বর্য ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। সে এডুকেটেড, স্টাইলিশ একটা মেয়ে, অথচ তার বিয়ের আয়োজনে তাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। কেউ যদি তার দিকে কিছুক্ষণ তাকায় সে পালাতে চায়। কথার ধারালো তীর ঘায়ল করার আগে ওড়না দিয়ে টানে মুখে। রুমের মধ্যে তাদেরকে দেখে ঐশ্বর্য উঠে বসল, জোরপূর্বক হেসে বলল, এসো বসো। শখ তার পাশে বসলো, স্বভাবস্বরূপ মিষ্টি হেসে বলল, কাছো কেন ভাবি? খারাপ লাগছে? ভাইয়াকে ডাকবো? না, ওই আসলে মাথা ব্যথা করছে। মাথা টিপে দিই, শুয়ে পড়ো তো দেখি। না ঠিক আছে, সেরে যাবে। মলিন হেসে কথাটা বলল ঐশ্বর্য। স্বর্ণ বরাবরই স্পষ্ট ভাষী, মনে যা আসে মুখের উপর সেটাই চটাস করে বলে দেয়। কেন জানি কথা চাপিয়ে রাখতে পারে না সে। এখন এই যেমন ঐশ্বর্যের কান্নাও পছন্দ হলো না। কেন কাঁদবে? যার রুবাবের মতো ভালোবাসার একজন মানুষ আছে, যে মানুষটা তার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, কেঁদে তাকে হার্ট করে বোকামি নয় কি? মেয়ে হয়েছে বলে যখন তখন কাঁদতে হবে? চোখের পানি এত সস্তা? সে যদি শক্ত না হয় তাহলে সমাজের মানুষ তাকে আরো ভেঙে দেবে। মোদ্দা কথা, লড়াই করে শেষ অবধি গিয়ে টুকরে কারণে ভেঙে পড়া মেয়েদের একদমই পছন্দ করে না সে। সে যদি এমন করতেই থাকে, রুবাব তো কষ্ট পাচ্ছে, সে সঙ্গে শুদ্ধরও খারাপ লাগবে। অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না, হয়ে যখন গেছে তখন মানিয়ে নিতে হবে। আর জীবনের চড়াই উচড়াই পার করার নামই তো জীবন। মনে মনে এসব কথা গুছিয়ে নিলেও রুট কিছু বলল না। তবে একেবারে চুপও থাকতে পারলো না সে। সে কিছুক্ষণ ঐশ্বর্যের দিকে তাকিয়ে রইল। মুখটা আগের মতো নেই, তবে মুখে দাগ নেই। চোয়াল থেকে শুরু করে গলার নিচ থেকে খসখসে চামড়া, পোড়া ঝলসানো ছাপ। তাকে এভাবে তাকাতে দেখে ঐশ্বর্য কথার মাঝখানে
থেমে গেল। বুঝলো স্বর্ণে তাকানোর মানে মাথা নিচু করতেই ঝরঝর করে অশ্রু ঝরিয়ে গেল ঝরঝর করে। শখ শীতল তাকে কাঁদতে দেখে অসহায় দৃষ্টি ছুড়ে দিল স্বর্ণের দিকে। স্বর্ণ বলল না, তবে শান্ত শীতল স্বরে বলল, তুমি একদম ঠিক ধরেছ। আমরা তোমার জন্যই সাচ্ছি না, এই যে সাচ্ছি না, এতে আমাদের মন খারাপ লাগা কাজ করছে না। কেন করছে না জানো? কারণ রুবাব ভাইকে ফুফাতো ভাই ভেবে আমরা কখনো আলাদা করতে পারিনি। আর তুমি হলে আমাদের ভাইয়ের জান। ভাই আর ভাইয়ের জানের জন্য তো এইটুকু করাই যায়। ঐশ্বর্য মাথা নিচু করে নিল। স্বর্ণ পুনরায় বলল, বিয়ের সাজ শখের অংশ, সাজতেই হবে এমন কোনো কথা নেই। এমন না যে না সাজলে চরম ক্ষতি হবে। সাজ ছাড়াও বিয়ে হয়। আর সাজবো না এই কথাটা কেন নেগেটিভ ভাবে ধরছো? বিয়েটা পবিত্র বন্ধন, পবিত্র কাজ উঁচু করে আরম্ভ করতে হয়। আমার মা চাচিদের আমি এটাই করতে দেখি। ভারী মেকআপ আর চাকচিক্যের ভিড়ে শো অফ করানোর মধ্যে কি পবিত্রতা থাকে? যাও, মুখ ধুয়ে এসে আমরাই রেডি হব। শীতল এইদিকে আয়, শখ আপু তোমাকে আগে শাড়ি পরাবো। আমিও দেখি মেকআপ ছাড়া সাজ হয় কিনা, আমাদের বউ বউ লাগে কিনা। এই কথা বলে স্বর্ণ উঠে দাঁড়ালো। আধ ভেজা চুল খোপা করে নিজে দায়িত্ব নিল বাকিদের তৈরি করার। শীতল তখন শখকে পচাতে লাগলো। ছোট বোনের পচানি শুনে শখ বকা তো দূর, লজ্জায় লাল হয়ে উঠল। অতঃপর চারজন মিলে মিশে নিজেরাই তৈরি হলো। মুখে বাড়তি প্রসাধনী বলতে ফেস পাউডার, চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, হলুদ জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে হিজাব, সঙ্গে ফুলের গয়না। গয়নাটা যদিও অর্ডার করে বানানো, পরনে পোশাকের সঙ্গে মিলে সাদা মাটাও না, তবে মানানসই। আর এতটুকুতেই নজর বিঁধে যাচ্ছে তাদের উপর। আর সত্যি বলতে একজন মানুষের পছন্দ দেখে বোঝা যায় সে কতটা স্মার্ট, কতটা রুচিসম্পন্ন মানুষ। বাইরে তখন ধুমধারকা গান বাজছে। সিতারা, সেমিন, সিরাত এসে তাদের তাড়া দিয়ে গেলেন। অন্যরাও রুমে আসতে চাইলে কোনো মতে বুঝিয়ে নিয়ে গেলেন। এদিকে সন্ধ্যা পেরিয়ে মাগরিবের আজানও হয়ে গেছে। ধুমধারকা গান বাজছে। চার পদ্মফুলের স্টেজটা জলজল করছে। আসর বসার আসনের সামনে সাজিয়ে রাখা নানান রকমের মিষ্টি, পানীয়, ফল সহ আরো কত কি, ফল টল দিয়ে বানানো কত কি বানানো। এসব মিলিয়ে 8টায় শুরু হলো হলুদের অনুষ্ঠান। শুদ্ধের বাকি ফ্রেন্ড হই হই করে নাচতে নাচতে মাথার উপর বড় লাল ওড়না ধরে চার বধূকে স্টেজে নেওয়া হলো। শখ, স্বর্ণ, শীতল ও ঐশ্বর্য একে একে যার যার আসনে গিয়ে বসার পর সাদা পাজামা পাঞ্জাবি পরা সায়ন, রুবাব, শুদ্ধ, অর্ক ও সেখানে উপস্থিত হলো। সুঠাম দেহের চার পুরুষকে যে কি চমৎকার লাগছে। তারা ধীর পায়ে যে যার স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো। মুগ্ধ হয়ে দেখলো ব্যক্তিগত ফুলকে। গান থেমে গেছে হইচই। তারা বউয়ের পাশে গিয়ে না বসে দাঁড়িয়ে আছে দেখে সাফন চৌধুরী তখন তাদেরকে উদ্দেশ্য করেই বললেন, ওই কিরে কিরে। চারজনই তখন যার যার বউয়ের দিকে তাকে ঠোঁটে হাসি এঁটে একযোগে বলল, মধু মধু মধু। তাদের কাণ্ডে হাসতে লাগলো উপস্থিত সকলে। অতঃপর নতুন বররা বসার আগেই সবার প্রথমে নিজেরাই বউয়ের গায়ে হলুদ ছোঁয়ালো। বউদের উপর সবার আগে অধিকার থাকে তার বরেরই। সেই হিসাবে দেখা যায় দুনিয়ার এত মানুষ এসে হলুদ ছুঁয়ে দিলেও আসল মানুষটারই দেওয়া হয় না। তাদের হলুদ ছুঁয়ে বসলো যে যার বউয়ের পাশে। শখ মাথা নিচু করে আছে দেখে অর্ক আস্তে করে ঠাকলো। শখ তাকালো। অর্ক পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নুপুর বের করে বাড়িয়ে দিয়ে বলল, হলুদ ছুঁয়ে দোয়া হিসেবে কিছু একটা দিতে হয়, আমার পক্ষে থেকে এটা। শখ নিল, মিনমিন করে বলল, আমি কিছু আনিনি। ব্যাপার না, তবে চাইলে একটু মিষ্টি খাইয়ে দিতেই পারো, আমি কিছু মনে করব না। শখ লজ্জায় জমে গেল। আশেপাশে কত মানুষ, সবাই তাকিয়ে আছে। মানুষটাও চাচ্ছে, না করাটা কি ঠিক হবে? শখের অবস্থা বুঝে অর্ক বলল, আচ্ছা সমস্যা নেই। শখ লজ্জায় লাল হয়ে গেল। সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে স্বর্ণ আর শায়নের স্টেজ, তারপর শুদ্ধ আর শীতলের, তারপর রূপা আর ঐশ্বর্যের, এরপর শখ আর অর্কের। সবার স্টেজের মাঝে 3 কি 4 হাত দূরত্ব। শায়ন একটু পরপর তাকাচ্ছে স্বর্ণের দিকে, চোখে মুগ্ধতা। কিছু বলার আগে স্বর্ণ বলল, আশেপাশে গেস্ট আছে, বেফাস কথা বলে খুব খারাপ হবে কিন্তু। শায়ন থেমে গেল। শরফত চৌধুরী ও সিতারা একসাথে এদিকে আসছে দেখে কিছু বলার হলো না, তবে পেটের কথা উগলাবে সময় বুঝে। এদিকে শুদ্ধ ও শীতলের দিকে বিরক্তি নজরে তাকিয়ে আছে। বিশেষ
কায়তে ফ্রিকোচকে ঠিক সরে বলল, গোসল করিসনি? গায়ে থেকে তেলাপোকা তেলাপোকা গন্ধ আসছে কেন? এই মুহূর্তে কোনো বর তার বউকে কথা বলতে পারে? পারে, পারে তো পাশে বসা বিশুদ্ধ পুরুষই পারে। শুনে শুনে শীতলের অভ্যাসই আছে দেখে সে কিছুই বলল না, তবে চুপ থাকলো। কথার পেটের মধ্যে খোঁচাচ্ছে দেখে জবাব দিল, তেলাপোকার সঙ্গে ঘুমালে এমনই হয়। সুতোর ফ্রিজরা এবার আরো কুচকে গেল। আচ্ছা, ব্যাঙাচি তাকে তেলাপোকা বললো? কত বড় সাহস! সে কিছু বলার আগে শীতল বলল, কেমন লাগছে আমাকে? কাজের মেয়ে রহিমার মতো। এজন্য ঘুরে ঘুরে তাকাচ্ছেন বুঝি? শেষ কথাটা চাইলেও মুখে বলা হলো না, বললে আর তাকাবেই না। তবে মনে মনে হেসে নিল শীতল। এর আগেও খেয়াল করেছে চোখে কাজল পড়লেই শুদ্ধ বারবার তাকায়, দেখে চোখের কাজল পছন্দ করে বিশুদ্ধ পুরুষ। মুখ ফুটে বলবে না। শায়ান আর স্বর্ণকে হলুদ দিয়ে শারাফাত চৌধুরী এগুলেন শুদ্ধর দিকে। শায়ানের গায়ে হলুদ দিচ্ছেন সাফওয়ান ও সিরাত চৌধুরী। বাবা মাকে দেখে শুদ্ধ থেমে গেল। শারাফাত চৌধুরী স্নেহের হাসি ছুড়লেন, বিনিময়ে তারাও হাসল। শায়ান স্বর্ণকেও চোখ ভরে দেখে মন ভরে দোয়া করছেন, এদেরও তাই করলেন। রুবাব ঐশ্বর্যকেও তাই, এরপর শখ আর অর্ককেও। এভাবে একে একে হলুদের অনুষ্ঠান চলতেই থাকলো। চারপাশে কত হাসি, কত মজা, কত আনন্দ। এক স্টেজে বসে আরেক স্টেজে বসা ভাই বন্ধুকেও পচালো। কামরান এলো তাদের কাণ্ডে, সকলে হাসতে হাসতে কাহিল, অথচ কেউ জানলই না সবার ভিড়ে বিনা নিমন্ত্রণে কেউ এসেছে এখানে। যে এক বুক কষ্ট নিয়ে সচল চোখে আর ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে শীতলের দিকে, দূর থেকে দেখছে এক সমুদ্র সমান তৃষ্ণা নিয়ে। বিড়বিড় করে আপন মনেই বলছে, আমার ভাগ্যের নিমন্ত্রণ পত্রটা বুঝি কম পড়েছিল তাই পাঠাওনি, তাই না? তাতে কি, এই জীবনে আমাকে কেউ ঘটা করে নিমন্ত্রণ করেনি, তাই বলে কি আমি আসবো না? তবু এসেছি বেহার মতো তোমাকে দেখতে, আবারও ছুটে এসেছি বাবুই পাখি। জানো, আজকের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাওয়ার আশা রেখেছিলাম। প্রতি সেকেন্ডে চাচ্ছিলাম শুদ্ধ মরে যাক, যে কোনোভাবে সে মরে যাক। সেটা আর চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি বেঁচে থাকো, সুখে থাকো। জানো, বরাক চেয়েছিল আটকে রাখতে, এতদিনে খুব করে চেষ্টাও করেছিল। মিষ্টি কথায় না শুনলে সে ভেবেছিল ভয় দেখিয়ে হলেও নিজের কাছে রেখে দিবে। হলো না। কিয়ারা আজ সকালে সুইসাইড করেছে। সে এখন কবরের স্থানীয় বাসিন্দা। উরাকটাও বোধহয় বাঁচবে না আর, তার অবস্থাও ভালো না। ডাক্তাররা আশা দিতে পারছে না। পথে থেকে আমি এখন খুব করে চাই তোমাকে আমার হতে হবে না পাখি। আমি এটাও জানি কিয়ারা এতদিন বেঁচে ছিল, তুমি তাও থাকবে না। আর তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার সাহস আমার নেই। তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি খুব ভালো থাকো। বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর, বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর। ওসব সুখটুক আমাদের জন্য মরিচিকা, বিভীষিকার মতো অভিশপ্ত। এই কথা বলে দুপা পেছতে কারো বুকের সাথে ধাক্কা খেলো ইয়াসির। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখে সাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। কখন এসে দাঁড়িয়েছেন খেয়াল করেনি সে। হলুদের সাজে শীতলের মুখ দেখে ভুলে বসেছিল দিন দুনিয়া। তারই বা কি দোষ? শীতলের পুতুলের মতন মেকআপবিহীন স্নিগ্ধ লাজুক মুখটা দেখে নজর সরানো উচিত। তাই কিছু সুন্দর দেখাচ্ছে তাকে। সাদাত চৌধুরীকে দেখেও ইয়াসিরের মধ্যে কোনো হিলুদ দেখা গেল না। আরেকবার তাকালেও হলুদের স্টেজের দিকে। শুদ্ধ হয়তো কিছু বলেছে দেখে শীতল লাজুক মুখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। ইস, তার চোখের চাহনিতে স্পষ্ট শুদ্ধর প্রতি এক রাশ মুগ্ধতা ও ভালোবাসা। সাদাত চৌধুরী এবার গলা খাকারি দিয়ে আশেপাশে খেয়াল করে নিচু স্বরে বলেন, তোমার সঙ্গে কথা বলার রুচি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। মানুষ যে এতটা বেয়াইয়া হতে পারে তোমাকে না দেখলে জানতাম না। বারবার বেঁচে যাচ্ছ বড় ভাইয়ের জন্য। মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ জানো? ইয়াসির দৃষ্টি সরিয়ে তাকালো সাদাত চৌধুরীর দিকে। কদিন আগেও এ কথা বলার সাহস করতো না কেউ, করলে বুলেট ফুড়ে দিত বুকের বাপাশে। কোনো কালে কারো বড় বড় কথা শোনার ধৈর্য ছিল না। আজকাল
ভালো মানুষের সংস্পর্শে এসে ধৈর্যটা বোধহয় কয়েকগুণ বেরিয়ে গেছে। এতে ভালো মানুষগুলো তাকে দুর্বল ভাবতে শুরু করেছে, কিন্তু সে তো এতটাও দুর্বল নয়। বারবার মুখ তুবড়ে পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর মতো শক্তি রাখে নিজের মধ্যে। সরফরাজ চৌধুরী তাকে কুকুর বলল, তার যে রাগ হচ্ছে তা না। সে দুই পকেটে হাত গুজে হাসল, বলল, কুকুর খাবার পায় না বিদায় তারে দেওয়ার পরও মানুষের দ্বারে ঘুরে লাথি জাটা খায়। আপনার কথা মতো মেনে নিলাম আমি কুকুর, তবে পেটের ক্ষুধায় আমি কাতর নই, আমি কাতর ভালোবাসার ক্ষুধায়। আপনার ছোট কন্যা আমার বুকে বিষের ছুরি দিয়ে জঘন্যভাবে জখম করেছে, আমার আমিটাকে নড়বড়ে করে দিয়েছে। আর আরেকটা কথা বললেন, আপনার বড় ভাইয়ের জন্য আমি বারবার বেঁচে যাচ্ছি। হিসাব কষে দেখলাম ঘটনা উল্টো, বরং আপনার বাড়ির ছেলেরা আপনার ভাইয়ের কারণেই বেঁচে গেল, নয়তো আমার আল্লাহর কসম শুদ্ধ থাকতো কবরে, আজ আমি থাকতাম ওই স্টেজে আপনার মেয়ের পাশে, জামাতা হয়ে আপনি হলুদ ছোঁয়াতে আমাদের। আমি ভীষণ খারাপ, জঘন্যতম খারাপ। আমার জানে মনে দয়া মায়া খুব কম, শুধু আমার মৃত মায়ের জীবিত স্বামীকে পুরোপুরি ঘৃণা করতে পারি না বলেই এখনো ধ্বংসস্তূপ করিনি, নয়তো আমি ইয়াসির খান কি করতাম কি পারতাম ক্ষমতার দাপট সহ দেখিয়ে দিতাম। তুমি ছাড়ুনি ইয়াসির, ছাড়তে বাধ্য হয়েছ। সদ্য শীতল হসপিটালে তোমার সামনে দুজন দুজনকে কবুল করেছে, তুমি দাঁড়িয়ে দেখেছো ওদের ভালোবাসার কাছে তুমিও হেরে গেছো। সদ্য তোমার মতো পিছন থেকে ছুরি বসায়নি, বরং সিনা উঁচু করে ভালোবাসার কথা জানিয়েছে। তুমি শুধু শুধু ঝামেলা না পাকালে এসব কিছুই হতো না। অবশ্য ঝামেলা করেছো বলেই আমার মেয়ে ও আরও এক ধাপ এগিয়ে এক রাতের মধ্যে সম্পর্কের পূর্ণতা এনেছে। এখন এত বড় বড় কথা বললেও তুমি ভালো করে জানো সদ্য কোন ধাতুর তৈরি। নাকানি চুবানি খাইয়েছে সেটা ভুলে যাওনি নিশ্চয়ই। আর সেসব অপ্রকাশিত আছে, তাই থাকুক। যাই হোক, আমার ভাই মানে তোমার বাবা শরাফত চৌধুরীর আদেশ তুমি যেন আজকে চৌধুরীর বাড়িতে প্রবেশ করো, খাওয়া দাওয়া করো। যদিও তোমাকে বাড়িতে ঢুকানোর কোনো ইচ্ছে নেই, শুধু ভাই চাচ্ছে বলে বলতে বাধ্য হচ্ছি। ভাইয়া তোমার সাথে কথা বলবে, বাড়ির গেস্ট রুমে গিয়ে ওয়েট করো। এই কথা শুনে ইয়াসির তাকালো দূরে দাঁড়ানো শরাফত চৌধুরীর দিকে। যদিও ভেবেছিল চুপচাপ এসে দেখে চলে যাবে, কিন্তু হলো না। শরাফত চৌধুরীর নজরও পড়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে শুদ্ধ কিংবা শায়নের নজরও পড়তে পারে। তারা হয়তো তার উপস্থিতি পছন্দ নাও করতে পারে, আর এই জন্যই হয়তো শরাফত চৌধুরী আড়লে ডেকে নিচ্ছেন। বাহ, কি সুন্দর ছলছাতুরি! দিন শেষে রক্তের সম্পর্কেরই জয়। ইয়াসিরকে তাকাতে দেখে শরাফত চৌধুরীর বুকটা ধক করে উঠল। সেদিনের পর ছেলেটার সঙ্গে ওনার দেখা তো দূরের কথাও হয়নি। ছেলেটা আগেও যেমন এড়িয়ে যেত, এখনও তাই। এর জীবনে ছেলেটা হয়তো ওনাকে বাবার আসনে বসাবেই না, শান শুদ্ধর মতো মন ভরে বাবা বলে ডাকবে না, তবে বেঁচে থাকাকালীন তিনি তার খোঁজ অবশ্যই রাখবেন। যদিও ইয়াসির একবার বাবা বলে ওনাকে ডাকে প্রাণপণে ছুটে যাবেন, ওনার আফসোস ভরা বুকটাতে একটাই আফসোস, ছেলেটা ওনাকে শুরু থেকে ভুলি পুছে গেল। তবুও পাগল হোক, খারাপ হোক, রাগী হোক, বেপরোয়া হোক, ছেলেটা এখন ওনারই এবং প্রিয় মানুষটার দেওয়া শেষ আমানত। এতদিন প্রচুর চেষ্টা করেছে ছেলেটাকে শুধরানোর, কিন্তু যে নিজে ভালো হতেই চায় না, তাকে কিভাবে ভালো বানাবেন? তার সঙ্গে দুটো কথা বলবেন সুযোগও তো দেয় না। বরাবরের মতো আজও মুখে ফুটে ডাকলেন, কিন্তু ইয়াসির পাশ কাটিয়ে মেইন গেটের দিকে চলে গেল। ধীরে সুস্থে পা গুনতে গুনতে গেট পেরিয়ে চোখের আড়াল হয়ে গেল। সে যেতেই সায়ন তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ দৃষ্টি তখন অদূরে দাঁড়ানো তার বাবার দিকে। সায়নও ঘুরে তাকালো পুনরায় বাবার দিকে। শরাফত চৌধুরী রুমাল চোখে চেপে ধরেছিলেন, ভাবখানা এমন যেন চোখে কিছু একটা পড়েছে। চোখ মুছে মুখে হাসি এঁটে স্টেজের দিকে তাকাতে দেখলো শুদ্ধ তাকিয়েছে ওনার দিকে। এবারও ছেলের কাছে ধরা পড়ে পাথরের ন্যায় নিশ্চুপ হয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। বাবার অসহায় মুখখানা দেখে শুদ্ধ নজর সরিয়ে তাকিয়ে রইল মাটির দিকে। বিয়ে উপলক্ষে চৌধুরী বাড়িতে অনেক মানুষের সমাগম বিধায় সেফটির ব্যবস্থাও রয়েছে, তবে নিখুঁতভাবে। সিভিল ড্রেস আপে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু সংখ্যক মানুষ, যারা সন্দেহভাজন কাউকে দেখলেই ব্যবস্থা নেবে।
ইয়াসির হয়তোবা ভেবেছিল তার আগমনের কথা চৌধুরী পুত্ররা জানবে না, কিন্তু সে এটাও জানে না তার থেকেও ধুরন্ধর শরাফত চৌধুরীর ছোট পুত্র। তারা বোকার মতো কাজ করেনি যে শত্রুপক্ষ আসবে, লুকিয়ে থাকবে, অথচ তারা কোনাক্ষরে জানতে পারবে না। মূলত শুদ্ধি অনুমতি দিয়েছে বিধায় এই সময়টুকু থাকতে পেরেছিল ইয়াসির, এবং যে কমিউনিট ছিল কয়েক জোড়া চোখ তার দিকে স্থির ছিল। চারিদিকে আনন্দ উল্লাসের মাঝে ইয়াসিরের আগমনকে কেন জানি শুদ্ধর মনটা বিষিয়ে গেল। এতদিন শরাফত চৌধুরীর কারণে ইয়াসিরের পাপের রাজ্যের ক্ষতি করলেও প্রাণে ছেড়ে দিয়েছিল, তার মানে এই না পূর্বের কর্মকাণ্ড মাফ করেছে, নয়তোবা কখনো করবে। সে অবশ্যই ভেবেছে অনুষ্ঠানের পর এই ব্যাপারে সরাসরি কথা বলবে শরাফত চৌধুরীর সাথে। উনি যদি ইয়াসিরকে স্বীকৃতি দেন বা নিজের কাছে রাখতে চান, রাখতে পারেন। বাবা ছেলেকে কাছে রাখবে, ভালো কথা। সেক্ষেত্রে সে শীতলকে নিয়ে অন্যত্র চলে যাবে। প্রবাদ অনুযায়ী তেলে জলে মিশে না, তাদের ক্ষেত্রেও তাই। তাছাড়া ইয়াসির শীতলের প্রতি দুর্বল জানার পরও এক বাড়িতে একসাথে থাকার প্রশ্নই আসে না। এতটা ভালো মানুষও সে না। তার তো আবার মনে বিষ রেখে মুখে মধু ঢালার মতো অভিজ্ঞতাও নেই। এখন শুধু অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা। অতঃপর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে রাত 1টা বেজে গেল। তবুও বিয়ের বাড়ির আমেজ যেন শেষ হওয়ার নয়। রাত যত বাড়তে থাকলো, আনন্দও তত দ্বিগুণ হলো। স্টেজ থেকে নেমে বাগানের মাঝখানে চেয়ার পেতে বসলো সকলে। মেহমানরাও আছে। কামরান সিতারা একটা লাল ওড়না মাথায় দিয়ে সাজলো শীতল, সাজলো শুদ্ধ। এরপর শুদ্ধ শীতল ঠিক যেভাবে ঝগড়া করে ঠিক সেভাবে অভিনয় করে দেখালো। হাসানের হাতে চেলাকাঠ আর শীতলরূপী কামরান রং ঢং করে কোমর বাঁকে দৌড়াচ্ছে আর মুখে বলছে, আর করবো না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনেও অবাধ্য হব না আপনার। এইটুকু দিয়ে কামরান আর হাসানের অভিনয় শেষ হলো। এদিকে তাদের অভিনয় দেখে সকলে হাসতে হাসতে কাহিল। এরপর মাঠের মাঝখানে উঠে এলো রুবাব আর সায়ন। রুবাবের মাথায় লাল ওড়না, অর্থাৎ সে এখন শীতলের চরিত্রে, আর গম্ভীর হয়ে দাঁড়ানো সায়ন এখন শুদ্ধ। হঠাৎ রুবাব বীরের মাঝে গিয়ে দাঁড়ালো, তারপর ওড়না উড়িয়ে দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সায়ন অর্থাৎ শুদ্ধর সামনে। হাঁপানি রোগীর মতো বুক ওঠা করা অভিনয় করলো। তারপর এক লাফে সায়নের কোলে উঠে সায়নের কানের 2 ইঞ্চি নিচে সজোরে কামড় বসিয়ে বললাম, শুদ্ধ ভাই, আমি যদি আপনার নামে 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? এই কথা বলে রুবাব আরেকটাই কামড় বসালো সায়নের কানের নিচে। সায়ন জবাব কি দিবে, হেরে গলায় চিৎকার করে গালি দিতে লাগলো, হারামজাদা ছাড়, ও মাগো আমি শেষ, আল্লাহ গো আমার গলা। সায়ন চিৎকার করতে করতে শুয়ে পড়েছে খাসের মধ্যে। রুবাব বসে আছে সায়নের বুকের উপর। এদিকে উপস্থিত সকলে হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। লাথি খাওয়ার ভয়ে রুবাবও উঠে পালিয়েছে। সায়ন রুবাবকে গালি দিতে দিতে উঠে বসল। এইটুকু দিয়ে শেষ হলো শুদ্ধ শীতলের প্রেম নিবেদন। তখনও উপস্থিত সকলে হাসছে উচ্চ শব্দে। শুদ্ধ মিটিমিটি হাসলো, শীতল লজ্জায় রাঙা। এরপর মাঠে নামলো আজম আর স্যান্ডি। আজমের কপালে, গালে, নাকে, হাতে, পায়ে ব্যান্ডেজ আর মাথায় সেই লাল ওড়না। আজম এখন শীতলের চরিত্রে আর স্যান্ডি আছে শুদ্ধর। শান মাইক্রোফোনে সবাইকে থামতে বলল, বাকিরা হাসি থামালো। নীরবতা ছেড়ে গেল চারপাশে। তখন আজম চট করে ঘাসের উপর হাঁটুতে মুখ গুজে বসলো, কারণ অভিনয় করে বলল। তখন স্যান্ডি রূপী শুদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলো, বসলো আজমের মুখোমুখি। তার কপালেও ব্যান্ডেজ। আজম তখনও কাঁদছে দেখে স্যান্ডি তার শীতলের চোখ মুছে দিয়ে আজলা ভরে মুখটা ধরে ভীষণ আদুরে সুরে বলল, কি হয়েছে ব্যাঙাচ্ছি, কাঁদছিস কেন তুই? আজম তখন চট করে স্যান্ডির কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। তারপর স্যান্ডির পিঠ খামচে ধরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই, আমার শুধু আপনাকেই চাই, মানে শুধু আপনাকে। স্যান্ডি এবার অসহায় সুরে জবাব দিল, আমি তো শুধু তোরেই। থাম না প্লিজ, দয়া লাগে, একটু শান্ত হ। এইটুকুতে পুরো মাঠ থমকে গেছে। ঘুরে ঘুরে তাকাচ্ছে পাশাপাশি বসা শুদ্ধ শীতলের দিকে। মজার ব্যাপার হলো শুদ্ধর দৃষ্টি শীতলের মুখপানে
স্থির থাকলেও শীতল মাথা নিচু করে বসে আছে। চপচপ করে তার অশ্রু ঝরে পড়ছে তার হাতের কবজিতে। তখন সাম্য সেদিনের জেক্টরের মতো সেজে সেখানে উপস্থিত হলো। স্যান্ডির কাঁধে হাঁস রেখে বড়দের মতো করে বলল,